লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আমরা লড়ছি, আইনগতভাবে লড়াইয়ের চেষ্টা করছি, আইনগতভাবেই সব কিছু করা হবে। পলক বলতেছিল জেলখানা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরার সামনে, এবং তাদের এক একজনের চেহারায় যে নূর, যে হাসি, এই হাসিটা কিন্তু যখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল সে সময় ছিল না। সেই সময়ে তারা কিন্তু মোটামুটি ভীত সন্ত্রস্ত ছিল, কি হবে। পলকের স্ত্রী পালায় গেছে টাকা পয়সা নিয়ে, সেটা নিয়েও পলকের মন খারাপ ছিল, এবং জেলখানায় নাকি সে স্ত্রীর ব্যাপারে সবার সঙ্গে কথা বলে যে স্ত্রীটা তাকে দেখতে আসে না। এই পলক আজকে হঠাৎ করে চোখের পলক ফেলছে, পল্টি দিচ্ছে। ঘটনাটা কি? মানে তারা কিসের আভাস পাইল, কিসের গন্ধ পাইল জেলখানায় বৈশা? দেখেন, জেলে এই সমস্ত নেতাকর্মীরা যেই সাপোর্টগুলো পায় আগে সেইগুলো আগে চিন্তা করে দেখি, সেগুলো আগে জানতে হবে। এদের মধ্যে কয়েকজন হচ্ছে গিয়ে জেল কোড পায়, যারা ভিআইপি, ভিভিআইপি, মন্ত্রী, এমপি বা খুব ইম্পর্টেন্ট মানুষ, তাদেরকে জেলখানায় বিছানা দেওয়া হয়, আলাদা রুম দেওয়া হয়, কয়েদি তাদের সেবক থাকে, টেলিভিশন দেওয়া হয়, সংবাদপত্র দেওয়া হয়, ভালো ভালো খাবার দেওয়া হয়। আপনারা বুঝতে পারতেছেন এই ছাত্র আন্দোলনে যেভাবে গণহত্যা করছে তারা, তাদেরকে জেল কোড দিয়ে রাজার হালে রাখছে, আরামায়েশে রাখছে, এবং দিন দিন 6 মাস তারা আরামায়েশে খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে। সো 6 মাস যখন চলে গেছে তখন তো এদের ভেতরে একটা কনফিডেন্স আসছে। প্রথম 1-1.5 মাস তারা তো ভয়ে ছিল, এই কখন তাদেরকে মেরে ফেলে, কখন ছাত্ররা আইসা ঠ্যাং ঠুং টাইনটা ছিঁড়া ফেলায় দেয়, কখন জেলখানা ভাঙ্গা ওই যে আন্দোলনের সময় জেল গেট ভাঙ্গা যেভাবে, জেলের দেওয়াল ভেঙে যেভাবে অস্ত্র লুট করা হয়েছিল, ঠিক সেইভাবে কখন জেল ভাঙ্গিয়ে তাদেরকে নিয়ে একেবারে মানে ইয়ে করে দেয়, ভ্যানিশ করে দেয়, এই ভয়ে তারা ছিল তো একটা সময়। কিন্তু এখন সেই ভয়টা নাই। ওই যে জেল কোর্টে যে সুবিধাগুলো তারা পাচ্ছে, তাদের কাছে সব খবর যাইতেছে। তো কখন শেখ হাসিনা কোন কথা বলতেছে, রাজনৈতিক দল কখন ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, ইউনূস সরকারকে কতটা অস্থিতিশীল করে দেওয়ার চেষ্টা করতেছে, কারা দ্রুত নির্বাচন চাচ্ছে, এবং বিএনপির লোকজন এই সময়ে এসে কি আচরণ করছে। যে কুয়েটের অবস্থা দেখেন নাই? কুয়েটে একসময় ছাত্রলীগ হেলমেট পইরা রান্দা নিয়ে বাইরিত, এখন কুয়েটে দেখা যাচ্ছে একটা বিশেষ দল তারা গামছা দিয়া মুখ ঢাইকা চাপাতি নিয়ে বেরোইছে। মানে একদল গেছে, আরেক দল ঠিক ওদের জায়গাটাই গ্রহণ করছে। আমি কোনো রাজনৈতিক দলের নাম নিতে চাই না, কারা সেই দল আপনারা জানেন, সব সংবাদ মাধ্যমে আপনারা সবাই দেখছেন। এখন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তারা কথা বলেছে, বঙ্গবন্ধু যেটা শিখায় গেছে সেই পথে হ্যাঁ, বঙ্গবন্ধু তো এইটাই শিখায় গেছে মনে হচ্ছে, যে কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়, কিভাবে শাসন এক স্বৈরাচারী শাসন কায়েম করা যায়, কিভাবে রক্ষী বাহিনী তৈরি করা যায়, কিভাবে দুর্নীতি করা যায়। মানে ভালো জিনিস যেগুলো শিখাইছে সেগুলো তো শিখেন নাই, তার যত খারাপ জিনিস আছে সেগুলো আপনারা শিখে সেগুলো আর প্র্যাকটিস ঠিকই করছেন। আজকে তারা বুঝতে পারছে, তারা এই যে সব খবর তো তাদের কাছে যায়, তারা বিশেষ করে ইন্ডিয়ার টেলিভিশনগুলো, ইন্ডিয়ান খবরগুলো তারা বেশি দেখে। ওই যে কলকাতার কয়েকটা চ্যানেল আছে, প্রতিনিয়ত প্রতিদিন আওয়ামী লীগের নিউজ, মানে ওদের নিজের দেশের সংবাদ ওরা অত প্রচার করে না যতটা শেখ হাসিনার সংবাদ তারা প্রচার করে। কেউ কেউ তো বলছে যে শেখ হাসিনা ওই আজ তাক না কি জানি কলকাতার একটা পত্রিকা, ওইটা তারা শেখ হাসিনার ওখানে ইনভেস্টমেন্ট আছে, শেখ হাসিনা কিনে বলছে, শেখ হাসিনা নিজের টাকা দিয়ে কলকাতায় পত্রিকা চালাইতেছে। অসম্ভব কিছু না, এরকম গুজব যদি উঠে থাকে এটা অসম্ভব কিছু না। আজকে শেখ হাসিনা বলছে যে আমি আসব, যারা বিশ্বাস করেন না তারা দেখে নিয়ে, এবং শেখ হাসিনা আসবে, এবং শেখ হাসিনা এসেই সবার আগে সে ইউনূস সরকারের বিচার করবে, ইউনূস সাহেবের বিচার করবে। আমি বুঝি না একটা মানুষ কখন এই ধরনের কথা বলতে পারে।
কখন মানে সে তার আসলে ঘটনাটা কি, দেশে শেখ হাসিনার আশেপাশে যারা ছিল, এই যে কাউয়া কাদের আর যারা যারা ছিল, তারা শেখ হাসিনাকে জিয়াপা জিয়াপা করে চাটুকারিতা করে শেখ হাসিনার আসলে আসল জিনিসগুলো দেখাইতেই দেয় নাই। দেশের মূল যে বিষয়গুলো সেগুলো তার সামনে পর্যন্ত আসতেই দেয় না। তার আগে ওগুলোর সাইড করে দিয়ে এরা বলতেছে, আরে আপা আপনি ঠিক, কি বলেন এইসব পোলা মানে ফুদলে উড়ে যাবে, আপনি এগুলো নিয়ে টেনশন করেন না, আপনার এগুলো নিয়ে কথাই বলতে হবে না, আপনি অর্ডার দেন, খালি এদেরকে নামাই দিচ্ছি, ধসাই দিচ্ছি, ভাষায় দিচ্ছি। এবং তাই তো করছে, খালি আপার অর্ডারটা নিছে। অর্ডার কিন্তু আপার মুখ দিয়েই নিয়ে আইছে, মানে বললো না আইনি প্রক্রিয়ায় লড়াই করব, লড়াই করে ইয়ে আসবো। পলক যে বললো আইনি প্রক্রিয়ায়, তো পলকের স্টেটমেন্ট কি হবে? পলকের স্টেটমেন্ট তো ভাই এটা তো আমি করি নাই, এটা আপা দিছে, আপা বলছে, আপা করতে বলছে বলে আমি এটা করছি। আমার একজন তার মন্ত্রী হিসেবে, তার একজন পোষ্য হিসেবে, তার একজন অধীনস্থ হিসেবে, তার দলের একজন কর্মী হিসেবে আমার তো এটা ফরজ, এটা তো করা আমার দায়িত্ব। আপা যেটা বলছে সেটা আমাকে ফলো করতে হবে, আমি ফলো করছি। আমার কিছু করার নাই, আগে বিচার যদি করতে হয় আগে আপার করেন। দেখেন কোন জায়গায় সে একটু স্বস্তি পাচ্ছে, তার স্বস্তির জায়গাটা কোথায়? তারা যদি কোনো শাস্তি দিতে হয়, শাস্তিটা আগে দিয়ে আসতে হবে তো শেখ হাসিনারে। আর শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে সে কি নিজের গায়ে শাস্তির কোনো ইয়ে মানে কোনো শাস্তি তার নিজের গায়ে সে কি নিতে দিবে? শেখ হাসিনা কোথেকে নিতে দিবে? শেখ হাসিনার যারা ভক্ত আছে, শেখ হাসিনার যারা দলীয় কর্মী আছে যারা, তারা কি শেখ হাসিনারে কখনো জেলে ঢুকতে দিবে? শেখ হাসিনা যত বড় অপরাধ করুক, যত বড় অপরাধ করুক, খালি সে বলেন শেখ হাসিনাকে জেলে নিয়েছে, দেখেন জেলের বাইরে। এখন তো অন্য একটা পরিস্থিতি, এই পরিস্থিতি যদি না থাকতো, শেখ হাসিনাকে যদি বিরোধী দলে থাকতো এবং শেখ হাসিনাকে যদি জেলে ঢুকাইতো, জেলের বাইরে কত কর্মী যায় আন্দোলন করতো, যেটা খালেদা জিয়ার ব্যাপারেও করতে চাইছিল। কিন্তু সেই আন্দোলন কিভাবে শেখ হাসিনা দমাইছে, সেই আন্দোলন কিভাবে শেখ হাসিনা বানচাল করছে, সেটা আপনারা কম বেশি জানেন, এটা নতুন কিছু বলার নাই। খালি আমার এই যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান, তারপরে পলক, মানে তারপরে কামরুল, যে কটা বাই করলো পলকের সঙ্গে, প্রত্যেকটার চেহারা দেখে না গায়ের ভিতরে কেমন জানি কাটা দিয়ে উঠতেছিল, যে এরা এত বড় অপরাধ কইরা তারপরে কিভাবে হাসি মুখে কথা বলতেছে, কোনো অনুশোচনা বোধ নাই তাদের ভিতরে। পলক প্রথম অনুশোচনা বোধে সে আক্রান্ত ছিল, কিন্তু ওই যে আশেপাশে যে কজন আছে তাদের সঙ্গে ওই যে সঙ্গ দোষের লোহা ভাষা একটা বিষয় আছে না, ওই সঙ্গে তার অনুশোচনা বোধ চলে গেছে। বরং এখন সে নতুন উদ্যমে আইনের পথে হাঁটছে, লড়াই করে বাঁচতেছে। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মোটো নিয়ে সে নতুন উদ্যমে যাত্রা শুরু করছে। সে নতুন উদ্যমে এসে কি সে নতুন করে আর একটা বিয়ে করবে? তার বউ তো পালায় চলে গেছে তলবি তলপাটিয়া। সে নতুন করে আরেকটা বিয়ে করবে, নতুন করে সংসার করবে, নতুন করে আবার সব কিছু, যাই হোক এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু পলক সাহেব যে মানে সাহস, যে উদ্দীপনাটা সে পেয়েছে, যে পলক সাহেব যে কথাগুলো বলছেন, বা শাহজাহান সাহেব যেভাবে হাত তুলে বলতেছে হ্যাঁ 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 দোয়া করেন দোয়া করেন, হ্যাঁ হ্যাঁ, মানে মানে তারা বিষয়টা হচ্ছে কি, তারা বিদেশ সফরে যাচ্ছেন বা তারা পিকনিকে আছেন, বিষয়টা তো তাই। একটা মানুষ এত বড় অপরাধ করে তারে খালি 4 দেয়ালের ভিতরে আটকাইয়ে রাখছেন, এর বাইরে কিন্তু তার আর কোনো সাজা হয়নি। বেসিক্যালি সে যদি ওইখানে না থাকে, সে যদি বাইরে থাকতো, এটা তার জন্য আরও বিপজ্জনক হতো, এটা তার জন্য আরও বড় সাজা হইতো। সে জেলখানায় তো তারা নিরাপদে আছে, জেলখানায় তারা সেফ আছে, জেলখানায় তারা আরামায়েশের জীবনযাপন করতেছে। তাদের জন্য সবচাইতে নিরাপদ জায়গাটা হচ্ছে জেলখানা। তাদের বিচার এই সরকার তো করতে পারবে কিনা যায় না, আর এই সরকার যদি তাদের বিচার না করতে পারে, এই দেশে তাদের বিচার কোনোদিন হবে না, কারণ কোনো রাজনৈতিক দল সেই বিচারের মধ্যে যাবে না। রাজনৈতিক দল চিন্তা করবে রাজনৈতিক ফায়দা, তারা ঈশা রাজনৈতিক দলকে একটা টোপ দিবে যে এই ওই বিচারটা করিস না, ওই বিচারটা না করলে তোরে আমি ওই জিনিসটা দিব। তখন ওরা বলবে যে ওই জিনিসটা তো ঠিকই দিবা, কিন্তু ওই জিনিসটার সাথে ওই জিনিসটাও দিতে হবে। তখন ওরা ওই জিনিস দিয়ে এটার একটা আইন প্রণয়ন করে এটারে ডিসমিস করে দিয়ে 2-3 বছর যাওয়ার পরে এরা আবার তখন ভুলে যাবে যে ওই জিনিসটা দিছিলাম, এই জন্য আমাদের আইন প্রণয়ন করে ডিসমিস করে দিছে, এখন তো ওই জিনিসটা আবার নিয়ে নিব।
সাময়িক আমাদের যেটা দরকার ছিল সেটা তো পেয়ে গেছি। এই হলো রাজনীতিবিদদের চরিত্র, এরাই এটা ক্ষণে ক্ষণে পল্টি মারে। একবার জামাতের সাথে নির্বাচন করে, আবার এসে জামাতটাই নিষিদ্ধ করে দেয়। একবার এরশাদের সাথে থাকে, আবার এসে এরশাদই লাথি মেরে বের করে দেয়। আবার সবাই মানে বিএনপির ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখলাম, তারা আজীবন জামাতের সাথে যখন জোট বাঁধছে, সেই জোট বাঁধা অবস্থায় থেকে আজীবন তারা জামাতের সাথে একটা মানে ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করছে বিএনপি শেষ অবধি। যদিও এই রিসেন্টলি বিএনপি আর জামাতের ভিতরে ঠোকাঠুকি শুরু হয়ে গেছে। ওই যে ভাগাভাগি, যখন ভাগাভাগির প্রশ্ন আসবে তখন সবাই তো বলবে যে ভাই মাছের মাথাটা আমি নিব, সবাই চাইবে যে বড় পিসটা আমি নিব, সবাই চাইবে যে পেটির মাছটা আমাকে দেন। এই হচ্ছে মাছের ভাগাভাগি, পুরো দেশটারে একটা মাছের ভাগাভাগি রাজনৈতিক দলদের মধ্যে, দেয়ার ইজ নাথিং এলস। এই সরকার যদি সব সংস্কার করে দিয়ে না যেতে পারে, আর দেশে যদি নতুন কোনো দল না আসে, তৃতীয় কোনো দল না আসে, তাহলে এই দেশের যেই হাল ছিল সেই হালই থাকবে। তার নমুনা অলরেডি আপনারা দেখছেন চারপাশে। বেশি কিছু বললাম না, শুধুমাত্র এই দেশে যাদেরকেই আনবেন ভোট দিয়ে, নেক্সট টাইম যারা ভোট দিবেন চিন্তা ভাবনা করে ভোট দিয়েন। ভোট দেওয়ার আগে যাকে ভোট দিচ্ছেন তার আমল নামাটা দেখে নিয়েন, না যাই না বুঝা শুধু মার্কা দেখে ভোট দিয়েন না। তার যদি যোগ্য ব্যক্তি না থাকে ওইখানে যোগ্য ব্যক্তির জন্যে আন্দোলন করতে হবে, যে না এখানে আমরা কোনো যোগ্য ব্যক্তি দেখছি। একটা না ভোট কার্যকর করছিল, কোন সরকারের আমলে করছিল, সম্ভবত 111 করছিল কিনা যাই না, সেই না ভোটটা বোধহয় তুলে দিছে, এরকম একটা সিচুয়েশন থাকা উচিত যে এখানে কোনো যোগ্য প্রার্থী দেখছি না, এই আসনে কোনো যোগ্য প্রার্থী দেখছি না, এই অপশনটা ভোটের মধ্যে থাকা উচিত। নাহলে আমি যদি যোগ্য প্রার্থী না পাই তাহলে আমি ভোট দিব কারে? এবং প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটের আমলনামা ঝুলানো থাকতে হবে। সে কয়বার মামলা খাইছে, সে কয়বার তার নামে কয়টা মামলা আছে, তার অপরাধ কী, তার পেছনে কে লাই, মানে তার অতীতের সমস্ত ভালো কাজের ইতিহাস যদি নাও থাকে খারাপ কাজের একটা আমলনামা তার থাকতে হবে। আদারওয়াইজ এই 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 ভোটের আসলে ওই যাই লাউ সেই কদুই হবে। তো যাই হোক, বঙ্গবন্ধুর শিখিয়ে দেয়া পথে তারা এখনও হাঁটছেন। কাজের কাজ এখন এইটাই হয়েছে, সেটা হলো গিয়া যে শেখ হাসিনার নাম বলতেছে না, আপার নাম বলতেছে না। পলক কিন্তু আপার নাম বলে নাই যে আপার শেখানো পথে হাঁটতেছি। এখানে কিন্তু আপা মাইন্ড খেতে পারে। আবার পলক যেই মানে আনন্দে কথা বলতেছে সেই আনন্দ বিষাদে পরিণত হতে পারে। আপা কিন্তু ফোন করে জিজ্ঞেস করতে পারে, কি পলক, ভরসা দেই আমি, আশ্বাস দেই আমি, সাপোর্ট দেই আমি, আর তুমি আমার নামই বলো না। যাই হোক, আমার বাবার নাম তো বলছো, ওইখানে একটু স্যাক্রিফাইস করতে পারে হয়তো। কিন্তু দেখেন পলক চালটা কই চালছে, সে কিন্তু আপার নাম আনে নাই একবারও মুখে। শেখ হাসিনার নাম কিন্তু সে একবারও মুখে আনে নাই, সে বঙ্গবন্ধুর চালটা চালছে। চাল কিন্তু পলক ভালোই খেলছে, তার মাথায় কিন্তু ব্রেন আছে, পলক সাহেবের মাথায় ব্রেন আছে। কিন্তু যাই হোক, যত কুটচালি থাক, যত কুটবুদ্ধি থাক, সব বুদ্ধি সাধারণ মানুষের কাছে ভেস্তে যাবে যদি সাধারণ মানুষরা ভোটটা ঠিকঠাক মতো দেয়। ভোটের প্রয়োগের ক্ষেত্রে যেন তারা সততা অবলম্বন করে। অসৎ হয়ে যেন ভোটটা না হয়। অসৎ হচ্ছে এইটা যে আমি আমার প্রিয় সিল নৌকা আমি দিয়ে আসছি, কিন্তু নৌকা দেন সমস্যা নাই, কিন্তু নৌকায় কি একজন যোগ্য লোক দাঁড়াইছে সেটা একটু দেখে নিন। ওই নৌকার প্রার্থী কি একজন যোগ্য লোক, বা ওই ধানের শীষের প্রার্থীটা কি একজন যোগ্য লোক, তার কি অতীতের ইতিহাস দুধে ধোয়া তুলসী মানে ইসের মতো পানির মতো পরিষ্কার, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, সে এগুলো একটু দেখে নিতে হবে। এসব মাথা যদি আবার আসে, যেসব মাথাগুলো আগে দেশে রাজনীতি করছে, পলিটিক্স করছে, দেশ চালাইছে, এই মাথাগুলো যদি আবার ইলেকশন বা সিলেকশনের মাধ্যমে দেশের সরকারে আসে, যেই লাউ সেই কদুই হবে। তাদের দ্বারা অন্য কিছু হওয়ার, এই যে গত 17 বছর কই ছিল এরা, কই ছিল? অথচ আজকে যেই ছাত্ররা আইসা
চাঁদাবাজি ধান্দাবাজি এগুলো সব অফ করে দিছে। সেই চাঁদাবাজি ধান্দাবাজি আবার তারা এসে শুরু করতেছে গোপনে। অনেক 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 ছাত্র দলের বিএনপির অনেক নেতার ভিডিও ফাঁস হচ্ছে যে কীভাবে চাঁদা নিব, কীভাবে ভাগ বটনা করব, কীভাবে চাঁদাটারে জায়েজ করা যায়। একটু ভিক্ষুকরে ভিক্ষা দিয়া ওই চাঁদার 10% যদি ভিক্ষুকরে দিয়ে দেই তাহলে ওই চাঁদাটা যায়। কি কি মানে যুক্তি চিন্তা করা যায়? এই হচ্ছে অবস্থা। সো ভোটটা যারা দিবেন ভাই এইবার, আগে কি করছেন, এবার ভোটটা যারা দিবেন, আমি জানি না, আমি বলতেছি না অমুকরে ভোট দেন, কিন্তু যারাই দিবেন আপনি অনেস্টলি ভোটটা দিয়েন। নিজের বিবেকের কাছে কোশ্চেন করে ভোটটা দিয়েন যে আপনার এই ভোটের কারণে জিতে যদি সে কোনো অপরাধ করে তার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে।